এখন যাচ্ছি হলো মাওয়া ঘাট। সো মাওয়া ফেরিঘাট যে পুরাতন রাস্তাটা, এই রাস্তাটা কাজ হয়েছে কিন্তু বড় হয় নাই। এই রাস্তাটা আরও 2 লেন করা দরকার। প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ আর কি। 2 লেন হলে কোনো সমস্যা হতো না। আর যেহেতু এদিক দিয়ে আপনার মাওয়া ফেরিঘাটেরও গাড়িগুলো আসে, তো তাইলে 2 লেন হলে সবচেয়ে বেটার হতো আর কি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর এদিকে নাম্বার ছাড়া গাড়ির সংখ্যা 90%। মানে এরিয়াতে যারাই গাড়ি চালায় মাওয়া অথবা উইপার, দেখা যাচ্ছে আপনার মাওয়ার উইপার যারাই গাড়ি চালায় 90% গাড়ি আপনার নাম্বার ছাড়া, মানে নন রেজিস্ট্রেশন গাড়ির সংখ্যা বেশি। কারণ এদিকে গাড়ি রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন হয় না, যেহেতু তারা এলাকার ভিতর দিয়ে চালায়। এলাকার ভিতর দিয়ে চালায় বলে তাদের একটা এলাকার প্রভাব খাটাতে পারে বা এলাকার একটা দাপট খাটাতে পারে, যেটা অতি সহজেই। এখন মাওয়া ঘাটটা পদ্মা সেতু হওয়ার আগে বা পদ্মা সেতু হওয়ার কিছুদিন পর মাওয়া ঘাটটা অনেক জনপ্রিয় ছিল, এখনও জনপ্রিয় আছে, অনেকে আসে। কিন্তু আমার আসলে মাওয়া ঘাটে এসে যে তথাকথিত ইলিশ ভাজা, ইলিশ মাছ, এগুলো মানে খাইতে ভালো লাগে না, বা খাইতে কখনোই আমি মানে এক্সপেকটেশন ফুলফিল হয় না। কারণ এগুলো একটা হাইজিনিংয়ের বিষয় আছে। আপনি যতই বলেন যে এই জায়গার ইলিশ মাছ অনেক মজা, এই জায়গার লেজ ভর্তা অনেক মজা, তারপরও আমি যেটা মনে করি আপনার দিন শেষে হাইজিন একটা বিষয় আছে। আপনি হাইজিন যদি মেনটেন না করতে পারেন তাহলে অনেক সমস্যাই হয়, শারীরিক সমস্যা, পেটের সমস্যা, অনেক প্রবলেমই হয়। পেটের প্রবলেম বড় প্রবলেম। পেট যদি শান্তি না থাকে আপনার কোনো কিছুতেই শান্তি হবে না। এই কারণে দেখেন একটা মানে শুধু বাইকের জন্য পুরো বাসটাই দাঁড়ায় গেছে, এই রোডে জাম লেগে গেছে। বাইকটা অনাকাঙ্ক্ষিতভাবে রোডের ভিতর বসে গেছে, স্টার্ট হচ্ছে না। যেমনটা বলছি আর কি, আমি আজকে আসার সময় এদিকে প্রচুর পরিমাণে আপনার নাম্বারবিহীন গাড়ি দেখছি। নাম্বারবিহীন R15 ভার্সন 3, R15 ভার্সন 4, আর ম্যাক্সিমাম দেখছি সুজুকি জিক্সার মনোটন যেটা আছে, সিঙ্গেল আর কি ডিস্ক মনোটন, সিঙ্গেল ডিস্কের মনোটনটা বেশি দেখছি এলাকায়। আমার মনে হয় সিঙ্গেল ডিস্কের মনোটনটা এখন আসলে একটু কম দামে পাওয়া যায়, তো 2 লাখের নিচে আপনার কিনে 2,10,000-এর ভিতরে সব কিছু হয়ে যায়। এই কারণে বলা চলে যে ছাত্রীদের প্রধান পছন্দ সুজুকি জিক্সার মনোটন। আর সুজুকি জিক্সার মনোটন যারাই আসলে ক্রয় করে তারা দেখবেন যে ইনস্ট্যান্ট পিক আপ আছে, ইনস্ট্যান্ট রেসপন্স আছে, সব কিছুই একটু বেশি বেশি বলেই তারা সুজুকি জিক্সার মনোটন বাইকটা ক্রয় করে বা সুজুকি জিক্সার মনোটনের দিকে এত যোগে। এখন এই মোড়টাতে আগে প্রচুর পরিমাণে সমস্যা হইতো যখন আর কি আপনার এদিকে বাস চলাচল করতো, কিন্তু এখন আসলে বাস চলাচল করে না। তারপরে এই মোড়টা এই যেরকম টমটম বা 2 চাকার যানবাহনের বা 3 চাকার যানবাহনের জন্য প্রচুর পরিমাণে ঝুঁকিপূর্ণ। 2 চাকার যেমন আনারি ড্রাইভার অনেক আছে, হেলমেট ছাড়াই দিকে চালায়। এই যে হিলসা বাড়ি, এটা একটা একসময় দানবীয় জিনিস ছিল, এখন অবশ্য যাওয়া হয় না। আমি অনেক দিন আগে আসছিলাম যখন এটা শুরুতে হয়েছিল, এটার নাম কদর শুনে এই হিলসা বাড়িতে আমি আসছিলাম, আমার ফ্যামিলির সহ তখন আসছিলাম। আমার মনে আছে আমি একটা ইলিশ মাছ খেয়েছিলাম, 3200 টাকা নিছিল। আর মধ্যবিত্তদের জন্য ওইটা কিন্তু অনেক বিশাল। এই কারণে আমি কাউকে সাজেস্ট করবো না যে হিলসা বাড়িতে যান। হ্যাঁ, যদি সাডেন টাইমের জন্য ছবি তোলার জন্য হয় তাহলে আপনি হিলসা বাড়িতে যেতে পারেন, কিন্তু আপনি যদি খাওয়ার জন্য যান হিলসা বাড়িতে তাহলে আসলে আমার মনে হয় না এটাতে যাওয়া উচিত। কারণ অযথা টাকা নষ্ট ছাড়া এই হিলসা বাড়িতে ইলিশ খাওয়া কখনো মনে হয় না যে বেটার। এতে আপনার যদি ইলিশের গ্রেভি ওঠেই তাহলে আপনি মাওয়াতে চলে যান, মাওয়া ফেরিঘাটের এই সাইডটাতে একদম নর্মাল হোটেলগুলোতে যে ইলিশ খান, তারপর আপনি অনেক মজা পাবেন। আমার উইন্ডব্রেকারটা পরা উচিত ছিল, প্রচুর পরিমাণে ডাস্ট এদিকে। উইন্ডব্রেকার আছে, আমি একটু খুলে রাখছি কারণ ওদিকে কিছু ছবি ফটোগ্রাফি করছিলাম, মানে ছবি তুলছি। এদিকে আসছি, ছবি না তুললে হয়? মাওয়ার দিকে আসছি, অবশ্যই ছবি তো তুলতে হয়, স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তো ছবি প্রয়োজন। বা অনেকে বলতে পারেন যে স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য অনেক সময় আমরা ছবি তুলি, ছবির সাথে রিলেটেড থাকি, এসব বিষয়ের জন্য আমরা ছবিকে প্রাধান্য দেই। সো এই জায়গাটুকু আপনারা যখন পার হবেন তখন দেখবেন যে ডাকাডাকি শুরু হবে। এখন অবশ্য ডাকাডাকি কম, কারণ একদম ঈদের পর তো ওনাদের কাস্টমার মোটামুটি আছে। আমি যখন ঈদের আগে আসছিলাম তখন প্রচুর পরিমাণে ডাকাডাকি ছিল এই সাইডটাতে। এখন ডাকাডাকি নাই, বিকজ ঈদের পর কাস্টমার আছে এই কারণে। আর ঈদের পর ওরকম ওনাদের প্যারা হয় না, ব্যবসার ক্ষেত্রে বলেন সব ক্ষেত্রেই ওনারা সঠিকভাবেই সমাধান করতে পারে বা সঠিকভাবেই সলভিং করতে পারে। আমরা কি ভুল রাস্তায় আইছি?
ওনারা টাকা দিতে হইব। কত এমন? 10 টাকা না 20 টাকা দেখতো ভাই, কত দিতে হবে ভাই? 20 টাকা দাও, ঢোকা যাবো না? 20 টাকা এমন। স্লিপটা রাইস সো 20 টাকা নিল। এই জায়গায় গাট ভাড়া না কি ভাড়া এটা আদৌ আছে, এটা আসলে বন্ধ করা দরকার, প্রশাসনের নজর দেওয়া দরকার এদিকে। এখনও গাট ভাড়া নেয় কী হিসাবে? এই গাট কি এখনও আছে নাকি? খোদাই একটা মানে বন্ডামি আর কি। গাট ভাড়ার নাম করে 20 টাকা করে নিচ্ছে, এটা কাইন্ড অফ চাঁদাবাজি। আসলে চাঁদাবাজি আমাদের দেশ থেকে মনে হয় একদিন বন্ধ ছিল বা 2 দিন বন্ধ ছিল, সম্ভবত 6 আগস্ট বা 5 আগস্টের দিকে বন্ধ ছিল। এছাড়া তারপরে আবার শুরু হয়ে গেছে চাঁদাবাজি। এখন এটা হলো মাওয়ার 4 নম্বর ফেরিঘাট, ভিআইপি ফেরিঘাট, আর সামনেরটা হলো মাওয়ার 3 নম্বর ফেরিঘাট। এই ফেরিঘাটগুলো একসময় ব্যাপক জনপ্রিয় ছিল, এখন আসলে এগুলো আস্তে 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 মানে নাই হয়ে যাচ্ছে। আমরা এদিকে না ঘুরে, এদিক তো সব ইলিশ খাওয়ার জন্য স্থান, আমরা একটু ঘুরে পিছন দিকে যাই। এদিকে আসলে ফেরির মানুষের জন্য কিছু দেখা যায় না। আমরা ওই যে ফেরিঘাটের ওই সাইডটা দেওয়ার চেষ্টা করি। আর কি পরিমাণ অটো দেখছেন নি ভাই এই রাস্তাতে, যেই পরিমাণ অটো বাড়ছে বাংলাদেশে মনে হয় রেজিস্টার কি তো গাড়ি ওই পরিমাণ নাই। এগুলো বাংলাদেশে বলে চলা সম্ভব হচ্ছে বা বাংলাদেশে বলে চলতেছে, বিশ্বের রেপুটেটেড কোনো দেশে এগুলো আসলে চলাচল করে না বা এগুলো অনুমোদন দিবে না রাস্তায় নামানোর জন্য। আমাদের বাংলাদেশে বলেই এই 3 চাকা যানবাহনগুলো অনেক সহজে চলাচল করতে পারে আর কি। এখন মাওয়া ফেরিঘাটের অবস্থা বর্তমানে দেখতেছেন আপনারা, এরকম লোকজনে ভরপুর থাকে প্রতিনিয়ত। সো ভিডিওটা এখানে এন্ডিং করতেছি, আর কি দেখাবো আপনাদের। প্রতিনিয়তই মাওয়া ফেরিঘাটের বিভিন্ন ভিডিও দেখতে দেখতে অনেক বোরিং ফিল করতেছেন মনে হয়। ওইটা কি সামনে জাহাজ ঘাট নাকি?